বৈদেহীকে এবার উচিত শিক্ষা দিল কৌশিকী মুখার্জি। হ্যাঁ প্রিভার্স, এমনটি দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো ডক্টর শ্রীতমার বন্ধু উজ্জ্বল বলছে, আপনাকে না যত দেখছি, সময় যত যাচ্ছে তত না আমার অশান্তি লাগছে, এখন পর্যন্ত কিছুই হচ্ছে না। তখন আলোকপর্ণা বলে, এই তুই সাবধানে কথা বল, অফিসার বলুন কি হয়েছে। তখন স্বয়ম্ভু বলে, আপনারা কেউ কি সুলগ্না নামে কাউকে চিনেন? যা শুনে তো সবাই অবাক হয়ে যায়। তখন স্বয়ম্ভু বলে, কি ব্যাপার, আপনারা সবাই চুপ করে কেন আছেন, বলুন চিনেন কি না? আচ্ছা ডক্টর শ্রীমতী, আপনি তো আমার সঙ্গে কোঅপারেট করতে পারেন, তাহলে কিছু বলছেন না কেন? তখন ডক্টর শ্রীমতী বলে, হ্যাঁ অনেক বছর আগে সুলগ্না নামে একটি মেয়ে ছিল, আমাদের 1 বছর জুনিয়র ছিল। আর তখন আলোকপর্ণা বলতে থাকে, হঠাৎ করে এত বছর আগে একটা মেয়ের নাম কেন আমাদের এখানে আনা হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। তো অন্যান্য বন্ধুরা বলে, হ্যাঁ ওই সুলগ্না মেয়েকে চিনি এবং জানি, মেয়েটি অনেক সুন্দর ছিল, অনেক ভালো স্টুডেন্ট ছিল। তখন রাজীব বলে, শুধু কি সুন্দর ছিল, ও অনেক প্রিটি ছিল, বুঝতে পেরেছিস? ও ক্লাসে ফার্স্ট ছিল, জানেন অফিসার, ওই বছর না অনেক নাম্বার পেয়ে ও ফার্স্ট হয়েছে, সব দিকেই ও ফার্স্ট, রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, ওর তুলনা হয় না। তখন শ্রীমতী বলে, থাম তো, তুই বেশি বেশি রিয়্যাক্ট করছিস, থাম রাজীব। তখনই দেখা যায় ওইখানে রাজীবের মেয়ে রিমলি চলে আসে। তখন বলে, ড্যাড তোমার কি হয়েছে, তুমি ঠিক আছো? তখন রাজীব বলে, হ্যাঁ মা আমি ঠিক আছি। তা তুমি এভাবে কেন চলে আসলে, এতটা পথ ড্রাইভ করে? রিস্ক তো হয়ে যেত। তখন বলে, যাই হোক তুমি ঠিক আছো কিনা বলো। তখন রাজীব বলে, আমি ঠিক আছি। তখন স্বয়ম্ভু বলে, আপনি কে, আপনার নাম কি? তখন রিমলি বলে, আমার নাম হচ্ছে রিম, আমি হচ্ছি ওনার মেয়ে। তখন বলে, পুরো নাম কি আপনার? তখন রিমলি বলে, আমার পুরো নাম হচ্ছে রিমলি। তখন রিমলি বলতে থাকে, আচ্ছা আমার বাবার 4 বন্ধু খুন হয়েছে, কি হয়েছে, কিভাবে কি হলো? তখন স্বয়ম্ভুর ফোনে একটা ফোন আসে, তো সেখানে কথা বলতে থাকে। যে 4 জন বন্ধু খুন হয়েছে তাদের রিপোর্ট দিতে থাকে তার ডিপার্টমেন্টের একটি মেয়ে সুমনা। বলছে, স্যার যেভাবে মারা গিয়েছে আসলে এটা কোনো প্রশিক্ষণপ্রাপ্ত লোক হবে। তো সম্পূর্ণ ডিটেলস স্বয়ম্ভুকে খুলে বলে। তখন ডক্টর শ্রীমতী বলে, আচ্ছা স্বয়ম্ভু মুখার্জি কি কোনো সমস্যা? তখন বলে, হ্যাঁ সমস্যা তো অনেক রয়েছে, কারণ যারা খুন হয়েছে তাদেরকে এমনভাবে খুন করা হয়েছে, যে খুন করেছে তারা জানতো এভাবে মারলে সে কখনোই আর বেঁচে থাকবে না, কখনোই আর বেঁচে থাকবে না, এইভাবে প্ল্যান করেই খুন করা হয়েছে। এমনকি এমন একটা নাইফ ব্যবহার করা হয়েছে, সেই নাইফটা একেবারে ছোট, সাধারণত খুনিরা বড় বড় নাইফ ব্যবহার করে থাকে। তাই আমরা সব কিছু মিলে বুঝতে পেরেছি এটা কোনো আর্মি বা পুলিশও হতে পারে, এমনকি প্রশিক্ষণপ্রাপ্ত প্রফেশনাল ডাক্তারও হতে পারে। যা শুনে তো সবাই চমকে যায়। তখন বলে, কি বলছেন অফিসার? তখন বলে, ঠিক বলছি। তখন অন্যান্য বন্ধুরা বলতে থাকে, না না এটা কিভাবে হতে পারে, ওরা আমাদের বন্ধু ছিল, আমাদের বন্ধুদের মধ্যে কে ওদের খুন করবে, না না এটা হতে পারে না। তখন আলোকপর্ণা বলে, না হতে পারে, এটা ফ্যাক্ট। তখন ডক্টর শ্রীমতী বলে, হ্যাঁ ফ্যাক্ট হতে পারে, কারণ ওরা 4 জন বন্ধু ছিল, ওরা অনেক ধনী পরিবারের ছেলে ছিল, ওদের বাবা কেউ বিজনেসম্যান, কেউ ভালো চাকরিজীবী, কেউ নেতা, এরকম ছিল। ওদের সঙ্গে তো তোর সবসময় লেগেই থাকতি, বিশেষ করে রাজীবের সঙ্গে লেগেই থাকতো। তখন রাজীব বলে, কি ব্যাপার তোরা সবাই আমাকে কেন জড়াচ্ছিস? তখন রাজীবের মেয়ে রিমলি বলে, হ্যাঁ হ্যাঁ আপনারা সব আমার বাবার দিকে কেন ইঙ্গিত করছেন, এটা কি কোনো বিচার সভা হচ্ছে? তখন স্বয়ম্ভু বলে, প্লিজ রিমলি কোনো কথা বলবেন না, কারণ 4টি খুন হয়েছে, এখানে সন্দেহের তালিকায় সবাই রয়েছে, বুঝতে পেরেছেন? আর আপনি এখান থেকে চলে যান, যান বলছি। তখন রিমলি বলে, আপনি খুব রুড, খুব হার্ডলেস, মেয়েদের সঙ্গে কথা বলতে পারেন না। তো তখন কষ্ট নিয়ে রিমলি এখান থেকে চলে যায়। আর তখন স্বয়ম্ভু বলে, দাঁড়ান আমি আপনাদের সামনে ভিডিও কল করছি। তখনই স্বয়ম্ভু ভিডিও কল করতে থাকে জগদ্ধাত্রীর সঙ্গে, আর জগদ্ধাত্রী তখন ফোন রিসিভ করে ভিডিও কলে সবার সঙ্গে কথা বলতে থাকে। তখন স্বয়ম্ভু মুখার্জি সবাইকে জগদ্ধাত্রীকে পরিচয় করে দেয় জাসনার হিসাবে, এবং জগদ্ধাত্রীকেও প্রত্যেকটি বন্ধুর সঙ্গে পরিচয় করে দেয়, এবং কে কী পেশা নিয়োজিত সবার সঙ্গেই পরিচয় করিয়ে দেয়। প্রথমে পরিচয় করে দেয় ডক্টর শ্রীমতীর সঙ্গে, তারপর আলোকপর্ণা, তারপর অন্যান্য বন্ধুদের সঙ্গে। তো পরিচয় হবার পর জগদ্ধাত্রী বলে, আমি আপনাদের ডিস্টার্ব করছি এত রাতে কথা বলে, কিন্তু আমার জরুরি কথা রয়েছে। এই কেসটা আসলে আমারই ছিল, আমি স্বয়ম্ভু মুখার্জিকে রেফার করে দিয়েছি। আপনারা ইতিমধ্যে শুনে ফেলেছেন সুলগ্নাকে নিয়ে আমরা কথা বলছি।
আপনাদের সবারই পরিচিত সুলগ্না বক্সী আপনাদের 1 বছর জুনিয়র ছিল, ওনাকে খুন করা হয়েছে। উনি কিভাবে খুন হয়েছে একটা মেয়ে হিসেবে বলতে আমার লজ্জা লাগে, এত স্বপ্নে নাই বললাম। ওনার সঙ্গে শারীরিক অত্যাচার হয়েছিল, তারপর উনি এসব মানতে না পেরে ছাদ থেকে লাফ দিয়েছে। জানেন তো আমার কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে বারবার আমি কেন ওইখানে ছিলাম না। আমি থাকলে ওই 4 জনকেই একদম শ্যুট করে দিতাম। তারপর ওই কেসটা দীর্ঘদিন চলছিল কোর্টের মধ্যে, ওই খুনিদের 4 জনকে অ্যারেস্ট করা হয়েছিল। তখন সুব্রত এবং উজ্জ্বল বলতে থাকে, তাহলে আমরা কি করতে পারি? সেই খুনের দায়ে তো আমাদেরকে অ্যারেস্ট করা হয়নি, তাহলে আমাদেরকে কেন হ্যারেস করা হচ্ছে? তখন রাজীব বলে, হ্যাঁ আমিও তো অ্যারেস্ট হইনি, তাহলে আমার সঙ্গে কেন এরকম করা হচ্ছে? কি হচ্ছে এসব আমার ফার্ম হাউসে? কিছুই তো বুঝতে পারছি না। তখন জগদ্ধাত্রী বলে, আমি বুঝিয়ে দিচ্ছি, আপনারা শুনুন, সব ক্লিয়ারলি বুঝাই দিচ্ছি। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, আচ্ছা সুলগ্না যখন খুন হয়েছিল আপনাদের এই 4 জন বন্ধুই কিন্তু অ্যারেস্ট হয়েছিল, আর এই 4 জন বন্ধুই কিন্তু এখন খুন হয়েছে। তার মানে কি বুঝতে পারলেন? তার মানে এটাই হচ্ছে এটা প্রতিশোধের গল্প, যা শুনে সবাই তো অবাক হয়ে যায়। তখন সুব্রত এবং উজ্জ্বল বলে, এসব না শুনতে পাচ্ছি না, আমার না ঘুম পাচ্ছে, কালকে সকালে আবার আমার এখান থেকে চলে যেতে হবে, আমি ঘুমোতে যাই। তখন জগদ্ধাত্রী বলে, দাঁড়ান মিস্টার, ঘুমোতে যাবেন না, 1 মিনিট দাঁড়ান। ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে 2 জন অফিসারই কিন্তু সামনে রয়েছে, একজন আপনার সামনে, আরেকজন আমি ভিডিও করে রয়েছি, অতএব সাবধান, কোনো সিন ক্রিয়েট করবে না, বুঝতে পেরেছেন? বিহেভ ইউর সেলফ, একদম চুপ করে এখানে দাঁড়িয়ে থাকুন, বুঝতে পেরেছেন? তখনই দেখা যায় রিমলি চিৎকার করে ওঠে, আর তখন রাজীব বলে, আমার মেয়ে রিমলির গলার আওয়াজ না, তাই তো মনে হচ্ছে। তখন রাজীব সহ সবাই দৌড়ে ওদিকে ছুটে যেতে থাকে, আর তখনই স্বয়ম্ভু বলে, যথার্থী আমি তোমাকে কিছুক্ষণ পরে ব্যাক করছি, আমার মনে হয় রিমলির কিছু হয়েছে। রাজীবের মেয়ে চিৎকার করলো, হঠাৎ করে বুঝতে পারলাম না, চিৎকার করে উঠেছে, হঠাৎ করে বুঝতে পারলাম না কি হয়েছে। এখন জগদ্ধাত্রী বলে, রিমলি? রিমলি আবার কে? তখন স্বয়ম্ভু বলে, রাজীবের মেয়ে কিছুক্ষণ আগে এসেছে, দাঁড়াও, আমার মনে হয় কোনো সমস্যা হয়েছে, তোমাকে আমি পরে ফোন করছি বলে স্বয়ম্ভু ফোন রেখে দেয়, আর জগদ্ধাত্রী তো অবাক হয়ে যায়। অন্যদিকে দেখা যায় কৌশিকী মুখার্জি যদিও ছোট্ট পরিবারে আছে, খুব সুখে আছে, খুব সুন্দর করে গান গাচ্ছে আর নিজের ছোট ঘরটাই গোছাচ্ছে। তখন ওইখানে সমরেশ চলে আসে, বলছে, কৌশিকী অনেকদিন পর না তোমাকে আমি গুনগুন করতে দেখলাম। জানো তো কৌশিকী, এখানে তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না? তোমার ওই বিশাল বাড়ি গাড়ি, টাকা পয়সা, অর্থ সম্পত্তি, যশ খ্যাতি, সুনাম সবকিছু ছেড়ে তুমি ছোট্ট বাড়িতে চলে এসেছো, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না কৌশিকী? তখন কৌশিকী বলে, শোনো সমরেশ, এরা হচ্ছে তরল, যে পাত্রে রাখবে সেই পাত্রে ওরা ধারণ করবে, ভালো পাত্র হয়ে যাও, দেখবে ঠিক আমি সুন্দর ওই পাত্রটি ধারণ করে বসে আছি। আর তাছাড়া মশাই, আমার কিন্তু কোথাও যাওয়ার জায়গা নেই, বুঝতে পেরেছেন? তো এসব কথা বলতে থাকে, তখনই ওইখানে বৈদেহী মুখার্জি চলে আসে। বৈদেহী মুখার্জি খুব সুন্দর করে সেজেগুজে ড্রিঙ্কস করে চলে এসেছে কৌশিকীর বাড়িতে। তাকে নানাভাবে ইনসাল্ট করে কথা বলতে থাকে বৈদেহী মুখার্জি। তখন বৈদেহী বলে, দেখো বৈদেহী, আমি খুব সুন্দর শাড়ি পরেছি, কানে হাতে গলে সব অলংকার দেখাতে থাকে। তখন কৌশিকী বলে, এগুলো তো আমারই গয়না, তুমি কাকে কি দেখাচ্ছ? তখন বলে, হ্যাঁ তোমার আলমারি থেকে সব নিয়েছি। তখন কৌশিকী বলে, বুঝতে পেরেছি, চুরি করেছ, না হয় ডাকাতি করেছ। তখন বৈদেহী বলে, তুমি আমাকে ইনসাল্ট করে কথা বলবে না। তখন কৌশিকী বলে, তুমি কি ভেবেছ তোমাকে আমি মাথায় তুলে রাখবো? তখন সমরেশ বলে, দেখো তোমার বউ কিন্তু আমাকে ইনসাল্ট করে কথা বলছে। তখন সমরেশ বলে, হ্যাঁ ঠিকই তো, ও তো সে বড় অফিস চালিয়েছিল, কিন্তু আপনার মতো তো কখনো ড্রিঙ্ক করেনি। তখন বৈদেহী বলে, হ্যাঁ ভালো মেয়ে, ভদ্র মেয়ে তো। আচ্ছা তাহলে তো ভদ্র মেয়ে তোমার ভদ্র বউ কেন হতে পারলো না? তখন সমরেশ বলে, হ্যাঁ ও তো ভদ্র মেয়েই আছে, লক্ষ্মী বউ হয়ে আছে। তখন বৈদেহী কৌশিকীকে বলে, কৌশিকী আমি কিন্তু তোমার গাড়িও নিয়ে নিয়েছি, এখন তোমার অফিসের রুমের চাবিটা দাও, এখন অফিস দখল করব, তা না হলে তো বলবে আমি ডাকাতি করেছি। ভালোই ভালোই বলছি চাবিটা দিয়ে দাও, চাবি নিতে এসেছি। তখন কৌশিকী বলে, ওই চাবি তোমরা কখনোই পাবে না। তখন বৈদেহী বলে, কেন পাবো না? তুমি তো ওইখানে রিজাইন দিয়ে চলে এসেছো, তাহলে ওই রুমের চাবি কেন পাবো না? ওই রুমের চাবি দাও, আর ড্রয়ারের চাবিগুলোও দাও। তখন বলে, শোনো, আমি সব ছেড়ে আসলেও আমার চেম্বার আমি ছেড়ে আসিনি, বুঝতে পেরেছ? ওই একটা জিনিসই আমি ছেড়ে আসিনি, পারলে তোমরা দখল করে দেখাও। তখন বৈদেহী বলে, হ্যাঁ শুধু অফিস নয়, সব দখল করব, বুঝতে পেরেছ? তো ভিউয়ার্স, তাহলে আপনাদের কি মনে হচ্ছে এবার কৌশিকী কি বৈদেহীকে উচিত শিক্ষা দিতে পারবে? তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পর্বে জানতে অবশ্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।